সব কিছু আমি পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে। মানুষকে সেবা করা, অন্যায়ের মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজে ব্রিক ফিল আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। কাজেই আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখানে? এটা একটা মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছি। শুধু আমি না, আমি উদাহরণ দিলাম। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকা। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। 50 লক্ষ টাকা হবে কেন? আচ্ছা, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকের। আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন। প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। এই চাঁদা এবং ইয়ানত, দান। আচ্ছা, আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে। আচ্ছা, এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা। আচ্ছা, মন্দিরে টাকা দেয় না, গির্জায় টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না? জি। এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে। কিন্তু কেউ, আমাদের প্রশ্নটা আমি সেটা বলতে, এই ব্যাপারে কেউ কিন্তু, এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। এই পার্থক্যটি এখানে। দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন। আমি আপনার মনে যা চায় আপনি সব বলবেন, একলা মনে যা চায়। দাদা, জোর করার দূরে থাক। আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য, কিভাবে টাকা দিবে, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন, তার জন্য তারা এক ধরনের অনেক কষ্ট স্বীকার করে। পাগল শব্দ আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয়, সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন? একটা হলো ব্যক্তিগত খাত, একটা ব্যক্তিগত, আর দল। যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি, কিন্তু মাদ্রাসা, মসজিদ, সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয়, সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। শুধু তাই নয়, নামে না, ওটা নামে কোনো আমাদের বাক্স নেই। যেটা আমাদেরকে হাদিয়া দেয়, মোহাব্বত করে দেয়, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। আর একটা হলো, অনেকে বলে
আমি এটা পরিষ্কার করছি, অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটা কি একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, আমাদের খরচও সেইভাবে আছে। এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল ফরজান, বা আপনাকে জানাতে হবে কিনা। ওকে। এবং আর এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয়ও মাদ্রাসার। এখান থেকে আমাদের সব মাদ্রাসার, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করে দিই। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াত। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত, মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখব, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কে, চেয়ারে বসতেছে কে? আমার মূল প্রশ্ন এখানে। কে থাকবে কে থাকবে না আমার দেখারই বিষয় নয়। যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকলে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট। সে 10 বছর আপনি সময় দেবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ, মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আদর্শ রূপে চলবে, ব্যক্তির উপর কোনো সিস্টেম চলে না, আদর্শ রূপে চলবে, নীতির উপরে, একটা কাঠামোর উপরে, নীতিমালার উপরে। যেমন ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? ওয়াশাবিরুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দেই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। যদি মশওয়ারার ভিত্তি, কিন্তু শাহেখ, আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না। হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে? কোরআন সুন্নাহ, বলতে পারবো কোরআন সুন্নাহ। আচ্ছা মহিউদ্দিন ভাই দেখেন, আসলে আমাদের মূল সমস্যাটা, আমি একটু কথা বলি, এক মিনিট। দেখেন, ইসলামের মানদণ্ড শরিয়াত। এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই যে শরিয়া, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব। আপনি একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি দেখছি, যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য
যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটে হলো মূল ভিত্তি। এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গায় সংঘাত নেই, সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি, কিন্তু শায়েখ প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে, সেই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামের একজন আলেম, জামাতে ইসলামের আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ। এবং যেই পথ থেকে আমি বলতেছি যেই পথ থেকে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম। হ্যাঁ বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আগের বক্তব্য থেকে আমি পিছপা হইনি তো, কাজে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। যে এখন কি শুনতে পাচ্ছেন? এই জায়গার মধ্যে থাকবে, এদের মধ্যে পড়বো কিনা আপনার কি মনে হয়? না। যে আমি এখন শুনতে পাচ্ছি, জি বলেন। যে দেখেন, আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এতে আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের, যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাব না, এখন সেই বহসের জায়গা না। আমি একটা মূল ভিত্তি বললাম আর কি। রাইট, মূল ভিত্তি দলিল। হ্যাঁ, মূল ভিত্তি দলিল। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করব? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেইটারও আমরা আসলে কি করব? এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে, যেমন কেউ যদি এস এ মানে আর আর এস মানে, সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে তুমি বিএস মানো। ওকে, সিএসআরএস এবং বিএসসি এর সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরের সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। বর এইটা ভুল বলছেন, যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এইটা বলতে পারেন। আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই আমার পাশে? তা সেটা বললেন না কেন? আমরা আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে বলুন, আমি শেষ করি। হ্যাঁ, আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা এসে মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তার পরে পরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই স্টেজে। আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছে সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। আমি বললাম সবাই আপনার বলছে এইটা করছে। কিন্তু সাহেব, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারিফমূলক কোনোদিন বক্তৃতা করিনি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক আমি বক্তৃতা করিনি। বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এর কারণটা কি? এটা কি এখন করবেন কিনা?
100 বার। শোনেন, কেন করব সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করি নাই। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরে ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফালানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। ওকে, শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি, দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম? শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন এটা বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিকপন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতের, কিন্তু সেখান থেকে ভেগে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয় তার মানে সে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে। নো, আপনি একই লাইনে আমি দেখাতে পারবো না। বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকারী। হ্যাঁ সেটা বললাম তো, হ্যাঁ সেইটা হ্যাঁ করে তো বলছি, সেটাই তো বলছি। তিনিও একই রকম ভালো মুসলমান। না না হ্যাঁ এইটা বলিনি, এইটা বলিনি। আমি বলছি সেই পরিবারের, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদিকে যে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, কাজে আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। যেরকম কোনো ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, কাজে তুমি এই কাজ করতে পারো না। আমার এইটি উদ্দেশ্য ছিল। কিন্তু কিন্তু সাহেব, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে এমন কোনো বক্তব্য নাই, এমন কোনো বক্তব্য নাই যেই বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠীর এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোনো বক্তব্য এই সময় আমার ছিল না। আমার আমার একটা রিডিং হলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছে জামাতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা সাহেকে চরমনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আছে ওই সময়কার ব্যাপারে। না সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল, সে বক্তব্যটা কি হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না। কে বলছে এই? তাহলে আপনার কাছে একটা ঘটনার কথা বলে না না, আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আমার শক্ত বক্তব্যগুলি, শুধু তাই না, আমি শুধু একটা শুনে দিই আপনাকে, একটা বক্তব্য শুনে। আমি পল্টনে ওই স্যার আপনার শ্রোয়ার্দিতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য, আমি শুধু একটার এরকম 50টা বক্তব্য দিতে পারবো যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাগতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। এবং যেই কঠিন, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যেই প্রশ্নটা করছেন আপনার নিরাপদ কিভাবে? সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি। সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল অনেক কঠিন। 2 বা 3 নম্বরে। না 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 না, বরং সরকারের সরকারের ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সর্বোচ্চে, সর্বোচ্চে। সরকার প্রধানের প্রতি না না, এটা ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ঠিক আছে। এবং সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি।
আচ্ছা, আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে এই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম, এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম, গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম, কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই? না, দেইনি। আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন, এটাই কি আপনাদের উদ্দেশ্য? না, বরং আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, আমাদের মূল বক্তব্য ছিল তিনটা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, এর জন্য দাওয়াত দিইনি। বিএনপি যদি আজও বলে আমরাও পিআর বিশ্বাসী, আমরা তাদেরকে দাওয়াত দেবো, ভবিষ্যতে সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ভবিষ্যৎ দাওয়াত দিচ্ছেন, ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য? আমরা সব জায়গাতে, পিআর সিস্টেমে নির্বাচন আমরা উঁচু নিচু প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে, ভালো ভালো লোকগুলিদেরকে পার্সেন্টেজ অনুযায়ী দল নিযুক্ত করবে। দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে। আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই তাই কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে যাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান। যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান। এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কনফার্মেজ করে নেব, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। এখানে দেখেন, আমাদের মূল বাধাটা আমি এটা ছাড়াই দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এইটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরে আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে। আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় দেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। এর জন্য আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। জি। ধরা যাক পীর সাহেব চরমনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই। আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, 150 জন সদস্য, হ্যাঁ, এইটা কি ঠিক হবে? আমরা যদি এলাকায় নির্ধারণ না করি, ধরে নেন, তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম না, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য ধরে নেন, আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, এখানে কোন এলাকা এটা তো নির্ধারণ করা জরুরি না। না, জরুরি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি গায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ देयर এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে নো যদি আপনাকে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে আপনার মাধ্যমে। আপনি তো সব জায়গায় যেতে পারবেন না। আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকার লোক, হাত পাকা হচ্ছে এটার আদর্শ। খালেদ ভাই, একটু কথা বলি, তাহলে একটু বলি। ধরে নেন আপনি আসলে তো মূল হল মার্কা। যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে যদি মার্কা নির্বাচন না করে, তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? ধরে নেন
কেউ হতে পারবে, অধিকাংশ পারবে না। তাহলে মূল তো মানুষের স্বতন্ত্র থেকে হ্যাঁ, মূল তো মানুষের ভোট দিতে আসেন আদর্শকে। রাইট। আদর্শকে যদি আদর্শকে ভোট দেয় তা আদর্শ ক্ষমতায় যাবে, সে ক্ষমতায় যাবে সংসদে। আমি আমি একটু আমি একটু অল্প একটু বলি। আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি তো, অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব। অবশ্যই আপনি শুধু শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100 আর 90,000 মানুষ তার বিরুদ্ধে। তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটাই এইটা। গণতন্ত্রের মজাটাই হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে এই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে। তো এখানে আপনার 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তাই মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ সবচেয়ে বেশি। আমি সেইটাই তো বুঝলাম। তা আমি তো বরিশালের প্রতিনিধি। আমরা গণতন্ত্রে শোনেন, গণতন্ত্রের অনেকগুলি পার্ট আছে মহিউদ্দিন ভাই, আপনি নিশ্চয়ই জানেন। গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না। গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচনের পদ্ধতি একটা না, প্রচুর। আমাদের দেশে একসময় মৌলিক গণতন্ত্র ছিল, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন। আমাদের আগে একসময় কি মনে হয় জানেন জি। নায়ক, আমার কাছে কি মনে হয় জানেন, আপনি আমাকে কারেক্ট করে ইফ আই এম রং। আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিয়ার সিস্টেমের কথা বলতেছেন, পিয়ার সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিয়ার সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে। এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। লেট মি ফিনিশ। আমাকে একটু কথা বলতে দেন। জি যে দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি, সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম, কোনটা শক্তিশালী, কোনটা দুর্বল। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার না, আমি দৃশ্যটা ক্ষমা করবেন। না। কিন্তু আপনি একটু দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সেজন্য আমি বলছি। আমার কিচ্ছু আসে যায় না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না। কেন দেব না? কেন সমস্যা কি? আপনাকে আমি মন্ত্রী বানাতে কোনো সমস্যা নাই তো। আমার যে অনেক মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়ে, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে। তবে আমি একটু কথা বলি, পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই। পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। আর দেখেন, আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে, কোনো স্বাভাবিক, এটা প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এতে আমি কোনো আপসেট না। প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যেই তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি, 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন হয়। দেখেন, আমাদের দেশে প্রেক্ষাপট কি? এখানে নমিনেশন বাণিজ্য হয়, এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি, ব্যবসা করি। না হুজুর, আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়, সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল। আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা, আমি তো বললাম এক এক দেশে এক এক রকমের। ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম না। আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। না বলেন খালিদ ভাই, আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসির পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক না। আমি সেইটাই বলেছি আপনাকে, এক না। আমার শুধু আবেদন
আমার শুধু আবেদন, আপনি নিজে, আমার আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন। আমার আর কোনো আবেদন নাই, এটা পরীক্ষায় আমি ভালো মনে করছি দেখে তো বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন? হ্যাঁ, পরীক্ষা করেছি। আচ্ছা, না না ঠিক আছে, মানে thank you। আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে। জি জি সেটি হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা বর্জন করতে পারে এনসিপি, বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দর্শক এই অবস্থানকে আপনারা, প্রিয় দর্শক, এই অবস্থানকে আপনারা সমর্থন করেন কিনা? শতকরা ৭৭% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন, শতকরা 23% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না, ৫৪,০০০ দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা শাহেকে একটু মানে কি কোন ব্যাপারটা প্রশ্নটা আবার একটু আমি অন্য মস্তিষ্ক ছিলাম। প্রশ্ন করি না, আমি শুধু জরিপটা পড়ে শুনিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্জন সংস্কার ছাড়া হলে ৭৭% মনে করছে যে হ্যাঁ আক্তার সাহেবের কথা ঠিক, 23% মনে করছেন ঠিক না, ৫৪,০০০ ভোট দিয়েছেন। আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে শাহেকে চরমনাই, আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন। তখন আপনাদের সঙ্গে বিএনপি মোটের উপর 10টি বিষয়ে একমত হয়েছিল, এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি। এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা, মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন। আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন, মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে। বিএনপির দলীয় কোন্দল নিয়ে আপনি কথা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন? না দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন আসলে মূল প্রবলেমটা কোথায়। আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেব আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন। এই সেদিনকে একজন বক্তব্য শুনলাম, আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়াউর রহমানের আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে? দেখেন আমাদের মূল কাজটা কি, রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করি মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য করি। আমি চাই মানুষ জুলুম, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, সে আয়নাগর বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক, নির্বাচনে মানুষ হত্যা না হোক। আমার মা, আজকে আপনি খবর দেন, আজকে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেধড়কভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। আজকের খবর, বিএনপির লোকজন করেছে, আজকের খবর দেখেন আপনি। এখন আপনি কি বলবেন বলেন? না, এটা তো বিএনপির লোকজন বলতে এটা তো আর বিএনপির দলীয় অবস্থা নিশ্চয়ই না। আজকে যদি আপনার চরমনাইয়ের এত ভক্ত, এর মধ্যে কেউ একজন যদি কোন একটা দুষ্কর্মে নিয়োজিত হন, সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজলুল করিমকে আসলে কিন্তু বলবেন তো চরমনাই ভক্তরা করছে, এটা তো ফেরানো যাবে না। চরমনাই ওলারা করছে, এটা তো ফেরানো যাবে না। নাম্বার দুই খালিদ ভাই, এখানে আমি একটা কনসেপ্ট আমি ক্লিয়ার না করলে হবে না, কনসেপ্ট একেবারে ক্লিয়ার করতে হবে। আমাকে একজন বলেছেন যে হুজুর তারা তো এরকম করতেছে, এটা করতেছে, তারা প্রতিবাদ করতেছে, শাস্তি দিতে আছে। আমি বললাম দেখো, কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে? তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি। তাদের সিস্টেম, এই যেমন ধরে না কুষ্টিয়াতে তাদের কে নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে, সেই ভোট স্বচ্ছ হয়েছে? দেখেন অভিযোগ। আমার প্রশ্ন হলো, এই রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য, কিন্তু আমার এই কথাগুলি এখন বর্তমান মানুষ বুঝবে না। আপনিও হয়তো বুঝবেন কিনা আমি জানি না, কারণ আমরা অভ্যস্ত না, আমার এই নীতিবাক্য কেউ শুনবে না। শায়ক, আপনার কথা কিন্তু শত শত লোকে শুনে, কোটি কোটি লোকে শুনে, এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কিভাবে বলেন। তারপরেও মানে
আমার একটু কৌতূহল, আমি আপনাকে দুইটা আপনার আপনার মনে যা আছে আপনি বলতে পারেন, আপনি মনে যা চায় বলেন। আপনার উদ্ধৃতি, দাদা আপনার উদ্ধৃতি শোনায়, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আহ, আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, আল্লাহ না করুক, যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে ওই যে যেই আপনি কি এটা মন থেকে বলেন না নাকি? একেবারে মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি, এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলি হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ এবং নীতি যদি বাস্তবায়ন হয়, তাদের আকীদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোনো এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলি তো আপনাকে আগেই বলেছি। যেরকম ধরে নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোনো এক জায়গায় ঐক্যমত হয়েছি। আমি কিন্তু আমার কোনো বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই কিন্তু। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক করে, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন, তার থেকে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে রোজাত করব যে আমি আমার বক্তব্য থেকে ফিসে উঠছি। না, তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ, মানুষ ভুল করতে পারে ভাই, আমিও ভুল করতে পারি খালিদ ভাই। সেই রোগ থেকে তারা মুক্তি আমি কিন্তু অন্য মানুষ। শোনেন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি না শোধরাই, তাহলে মনে হয় আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাওয়া তোমাদের জন্য অজীব হয়ে যাবে। ভাই, আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আপনি আমার দোষ বলতে পারেন, আমার দোষ বললে আমি মাপ চাবো, এতে কোনো আশ্চর্যের কিছু নেই তো। কারণ নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, আমরা ভুল করতে পারি। আচ্ছা, আচ্ছা, দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই। কেন? সবারই থাকতে পারে, অসম্ভব কিছু না। আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকে বলে থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বর্তমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ হ্যাঁ, হতে পারে। পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন? আমরা যদি মনে করি যে বিএনপি বললো 5টি আসনে, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে, এরকম বক্তব্য তো আছে। এবং দুর্নীতিবাজরা যদি সে নির্বাচন করতে না পারে, তাহলে একটা সিটও পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। মানুষ যখন মনে করবে যে আদর্শভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, এই সম্ভাবনা তাদের আছে। এই জন্য তারা পিআর চায় না। যেরকম আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো এই, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে এই দাবি করছে না, তা জাতীয় সরকার কিভাবে গঠন করবেন? সবাইকে নিয়ে তো। এক মেক্সিকান মাফিয়া ভুল